নেক্সট টপিক পেজ নাম্বার 218-এ নিচের দিকে সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা। এর আগে অবধি হয়ে গেছিলো, এর আগে অবধি ভালো করে পড়ে দেখেছিস আই হোপ। তো নেক্সট আমরা চলে যাবো সেক্স ডিটারমিনেশন ড্রসোফিলাতে। ড্রসোফিলাতে প্রচুর কম ক্রোমোজোম আছে কম্প্যারেটিভ ইন কম্প্যারিজন টু হিউম্যানস। তো হিউম্যানসে যেমন নর্মাল অটোজোম আছে 44, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে দুখানা, XX হতে পারে বা XY হতে পারে। মেল হলে 44 প্লাস XY হবে, আর ফিমেল হলে 44 প্লাস XX হবে। ড্রসোফিলাতে টোটাল ক্রোমোজোমস 8টা, যেমন আমাদের মানুষের মধ্যে টোটাল ক্রোমোজোমস 46টা, ড্রসোফিলাতে 8টার মধ্যে 6টা হচ্ছে নর্মাল অটোজোমস বা বডিতে যে সোম্যাটিক ক্রোমোজোমস আছে সেগুলো, আর বাকি দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। যদি মেল হয় তাহলে 6 প্লাস XY হবে, টোটাল 8টা হলো তো 6টা ক্রোমোজোম, 7টা ক্রোমোজোম, 8টা ক্রোমোজোম। আর যদি ফিমেল হয় তাহলে 6টা প্লাস XX। আচ্ছা, যদি মেল হয় তাহলে তার গ্যামেটে কি যাবে? গ্যামেট অলওয়েজ কীভাবে ফর্মেশন হয়? মিয়োসিস হয়ে যায় আর ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। তাহলে নর্মাল বডি ক্রোমোজোম 6টা ছিল, অটোজোম 6টা ছিল, গ্যামেটে যাবে 3টে। আর সেক্স ক্রোমোজোম দুটোর মধ্যে গ্যামেটে যাবে একটা। তাহলে 3 প্লাস X হতে পারে গ্যামেট, বা 3 প্লাস Y হতে পারে গ্যামেট। তাহলে মেলসদের মধ্যে গ্যামেট দু রকমের হতে পারে, 3 প্লাস X বা 3 প্লাস Y। ফিমেলদের প্রত্যেকটা সেলে কটা ক্রোমোজোম আছে? 6 প্লাস XX। তাই ফিমেলের গ্যামেট ফর্মেশন কিভাবে হবে? এটা হাফ হয়ে যাবে আর এখান থেকে যে কোনো একটা গ্যামেট আসবে 3 প্লাস X। তাহলে ফিমেলসদের কী বলা হবে? যেহেতু দুটো গ্যামেটই একই ধরনের, ফিমেলসদের বলা হবে হোমোগ্যামেটিক। আর যেহেতু মেলসদের দুটো ধরনের গ্যামেট আছে, মেলসদের বলা হবে হেটেরোগ্যামেটিক। ঠিক আছে, নাথিং নিউ। ওকে, তো সেক্স ডিটারমিনেশন ড্রসোফিলাটা হয়ে গেল। নেক্সট পেজে আয় 219-এ জিনিক ব্যালেন্স থিওরি। এটা লাগবে না, ইটস নট দেয়ার ইন ইউর সিলেবাস। তারপরে আয় সেক্স ডিটারমিনেশন ইন ম্যান। দিস ইজ নাথিং নিউ। সেক্স ডিটারমিনেশন ইন ম্যান অনেকবার বলেছি, আমার পড়ানোর দরকার নেই অ্যাকচুয়ালি। সেক্স ডিটারমিনেশন ইন ম্যান কী বলবো? তোর অটোজোম আছে 44, টোটাল বডিতে ক্রোমোজোম আছে আমাদের মানুষের 46, অটোজোম আছে 44, বাকি দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। ফিমেল হলে 44 প্লাস XX। আর ফিমেল যখন গ্যামেট ফর্মেশন করবে 44-এর মধ্যে 22 যাবে, আর এই দুটো গ্যামেটের মধ্যে যে কোনো একটা যাবে। সেরকমই মেলসদের প্রত্যেকটা সেলে ক্রোমোজোম কটা আছে? 44 প্লাস XY, 46টা ক্রোমোজোম। মেল যখন গ্যামেট ফর্মেশন করবে 22 প্লাস Y বা 22 প্লাস X, যে কোনো এক ধরনের গ্যামেট ফর্ম করবে, 22 প্লাস Y বা 22 প্লাস X। তাহলে মেলসরা যে টেস্টিসে স্পার্ম প্রডিউস করে না, যে স্পার্ম প্রডিউস করে, এই যে এতগুলো যে স্পার্ম প্রডিউস করে, কিছু কিছু স্পার্মে 22 প্লাস X আছে, কিছু কিছু স্পার্মে 22 প্লাস Y আছে। ধর এটা আবার 22 প্লাস X, এরকম গ্যামেট ফর্মেশন হয়, এইভাবে গ্যামেট ফর্মেশন হয়। তো এই যখন ফার্টিলাইজেশন হয়, ধর একটা এগ, ফিমেলের একটা এগের মধ্যে কি থাকবে? অলওয়েজ 22 প্লাস Xই থাকবে। আর ধর আমি এমন একটা স্পার্ম নিলাম যার মধ্যে 22 প্লাস X আছে, তাহলে কি হবে? 22 প্লাস 22 44, আর এই X মিলে, তাহলে এটা কি ফর্মেশন করলো ফার্টিলাইজেশনের পর? ডটার। সিমিলারলি আমি একটা ফিমেলের এগ নিলাম যেটা 22 প্লাস X, অলওয়েজ 22 প্লাস Xই হবে, আর আমি একটা স্পার্ম নিলাম যার মধ্যে আছে 22 প্লাস Y। তাহলে এটা ফার্টিলাইজেশন করার পর কী হবে? 22 প্লাস 22 44, আর এই X আর Y মিলে X আর Y। তাহলে এটা কী হবে? কী প্রডিউস করবে? সান। কেন? Y ক্রোমোজোমটা যাদের মধ্যেই থাকে মেল ফর্মেশন হয়। ঠিক আছে, তো পেজ নাম্বার 220-তে চলে আয়। পেজ নাম্বার 220-তে আমি ওপরের প্যারাগ্রাফটা পড়িয়ে দিলাম। সিঙ্গল জিন সেক্স ডিটারমিনেশন ইন ম্যান সিলেবাসে তো নেই, জাস্ট রিড করে নিবি। সেক্স ডিটারমিনেশন ইন প্লান্টস আলাদা করে সিলেবাসে নেই, রিড করে নিবি। এগুলো রিড করে নিবি, নিজেরাই বুঝে যাবি। ওকে, সো নেক্সট টপিক আমি চলে আসছি পেজ 220-তে, সেক্স লিঙ্কেজ অর সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। ঠিক আছে, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সে চলে আসছি। আচ্ছা, এই সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কথাটার আগে মানে বুঝতে হবে।
সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স মানে এই যে ইনহেরিটেন্সটা হচ্ছে প্যারেন্টস থেকে অফস্প্রিংয়ে যে যাচ্ছে সেটা সেক্স ক্রোমোজোমে আটকে থাকছে, সেক্স ক্রোমোজোম লিঙ্কড বলতে পারিস, এটা সেক্স লিঙ্কড বলা হচ্ছে, অ্যাকচুয়ালি সেক্স ক্রোমোজোম লিঙ্কড। সেক্স ক্রোমোজোমের সাথে কোনো পার্টিকুলার জিন আটকে থাকছে, সেটা লিঙ্ক হয়ে থাকছে, লিঙ্ক, ঠিক আছে, এটা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলা হচ্ছে। এখানে যেমন ড্রসোফিলাকে নিয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে, ড্রসোফিলাকে যেই নিয়ে এক্সাম্পলটা বলা আছে, সেই এক্সাম্পলটা শেষে দেখা গেছিল যে হোয়াইট আই জিনটা, ড্রসোফিলাকে যেই জিনটা হোয়াইট আইয়ের জন্য রেসপন্সিবল, চোখটা সাদা, ঠিক আছে, হোয়াইট আইয়ের জন্য যেই জিনটা রেসপন্সিবল ইন ড্রসোফিলা, সেটা দেখা গেছিল যে এক্সের সাথে লিঙ্ক ছিল। কত রকমের এক্স ক্রোমোজোম হয়, সেক্স ক্রোমোজোম হয়, এক্স হয় আর ওয়াই হয়। দেখা গেছিল যে হোয়াইট আইয়ের যে জিনটা সেটা এক্সের সাথে লিঙ্ক থাকতো, আর সেটা তখনই এক্সপ্রেস করতো, এই জিনটা তখনই এক্সপ্রেস করতো যখন একসাথে থাকতো, বিকজ ওয়াই, দিস ইজ রিসেসিভ, এই জিনটা অলওয়েজ রিসেসিভ হতো। তাই এটা এক্সপ্রেস কখন করবে? মেয়েদের মধ্যে যদি দুটোই এরকম জিন হয়, এটাও হোয়াইট আইয়ের জিন, এটাও হোয়াইট আইয়ের জিন, তাহলে সেই ফিমেলটা কি হবে? হোয়াইট আই হবে। যদি ফিমেলটার মধ্যে একটা এরকম জিন হয় আর একটা নর্মাল জিন হয়, তাহলে এটা এক্সপ্রেস করবে না, তাহলে সেটা রেড আই হবে, বিকজ যদি এই জিনটা না থাকে তখন ওটা রেড আই হবে। এটার মধ্যে রেড আইয়ের জিন আছে আর এটার মধ্যে হোয়াইট আইয়ের জিন, ওকে। আর হোয়াইট আই জিনটা অলওয়েজ এক্সের সাথে লিঙ্ক, রেড আই কিন্তু লিঙ্ক নয়, হোয়াইট আইটা অলওয়েজ এক্সের সাথে লিঙ্ক। আর রিসেসিভ, যখনই দুটো একসাথে থাকবে তখনই। তো একটা ফিমেলের মধ্যে যখন দুটো অ্যালিলেই হোয়াইট আইয়ের জিনটা আছে, তখন ফিমেলটা হোয়াইট আই হবে। যখন একটা ফিমেলের মধ্যে একটার মধ্যে জিনটা আছে আর একটার মধ্যে নেই, তখন সে রেড আই হবে। আচ্ছা, এবার মেলের মধ্যে ব্যাপারটা কমপ্লিকেটেড। এই জিনটা কখনোই কিন্তু ওয়াই এর সাথে থাকবে না, ওয়াই ক্রোমোজোমের মধ্যে এই হোয়াইট আইয়ের জিনটা প্রেজেন্টই নেই, থাকেই না। তাহলে ক্যান আ মেল বি লাইক দিস? একটা মেল এরকম হতেই পারে না, বিকজ এই ওয়াই এর ওপর এটা লিখতেই পারবো না আমি, এই ওয়াই ক্রোমোজোমে হোয়াইট আইয়ের জিন থাকে না। সো মেল কীরকম হতে পারে? দু রকমের, একটা হচ্ছে এরকম হতে পারে, মেলেরও তো একটা এক্স ক্রোমোজোম থাকে, ছেলেদেরও তো একটা এক্স ক্রোমোজোম থাকে, তো একটা এরকম হতে পারে যে এই একটা এক্সের সাথে এটা লেগে আছে, আর একটা এরকম হতে পারে যে লেগেই নেই, না ওয়াইয়ের সাথে লেগে আছে না এক্সের সাথে লেগে আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক কী হবে? এখানে এই মেলটা, মেল এই দু ধরনের হতে পারে, এখানে এই মেলটা হোয়াইট আই হয়ে যাবে। তুই বলবি কেন হবে? এইখানে তো ফিমেলটা হোয়াইট আই তখন হয়েছিল যখন দুটোর মধ্যেই প্রেজেন্ট ছিল, বিকজ এটা তো আফটার অল রিসেসিভ জিন, দুটোর মধ্যে প্রেজেন্ট থাকলে তবে এক্সপ্রেস করবে। তাহলে এখানে একটার মধ্যে প্রেজেন্ট থাকার জন্যই কি করে হোয়াইট আই হয়ে গেল মেলটা? বিকজ রিসেসিভ জিনকে মাস্ক করার জন্য জেনারেলি ডমিনেন্ট জিন থাকে। এইখানে যেমন এটা কেন এক্সপ্রেস করতে পারছে না? বিকজ এই রেড আই ডমিনেন্ট জিনটা একে চাপা দিয়ে দিচ্ছে। তাহলে একজন এখানে আছে, একটা ডমিনেন্ট জিন এখানে আছে যে একে চাপা দিয়ে দিচ্ছে, যার জন্য এটা এক্সপ্রেস করতে পারছে না। এখানে আই এর জিনটা এর মধ্যে নেই, ডমিনেন্টও নেই রিসেসিভও নেই ওয়াই এর মধ্যে। তো এখানে কি কেউ আছে এই রিসেসিভ জিনটাকে চাপা দেওয়ার মতো? রিসেসিভ কখনো এক্সপ্রেস করতে পারবে না, when somebody is there to mask it। এখানে তো এর মধ্যে সেই জিনটাই নেই, না হোয়াইট আই রেড আই, এ মাস্ক করতে পারছে না, এই চাপা পড়ছে না, যার জন্য এই মেলটা হোয়াইট আই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে হোয়াইট আইয়ের জিন নেই, যার জন্য এই মেলটা রেড আইড হচ্ছে। আই হোপ এটা ক্লিয়ার করতে পেরেছি। এই জিনিসটা না ক্লিয়ার হলে এই ক্রসগুলো বুঝবি না, না বুঝে থাকলে এটা আবার দেখ, ঠিক আছে, তারপর ক্রসগুলোতে আয়, নাহলে ক্রসগুলোতে খুব মুশকিল হবে বুঝতে, ঠিক আছে। তো আমি ক্রসগুলো বুঝিয়ে দিচ্ছি, নিজেরা পড়ে দেখবি। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স ইন ড্রসোফিলাতে প্রথম ক্রসটা কাদের মধ্যে করা হয়েছে দেখ। প্রথম ক্রসটা করা হয়েছে একটা রেড আইড ফিমেলের মধ্যে আর একটা হোয়াইট আইড মেলের মধ্যে। আচ্ছা, রেড আইড ফিমেল কেমন হবে? বাই দ্য ওয়ে, এটা হোমোজাইগাস রেড আইড। কেন হোমোজাইগাস লিখে দিলাম? রেড আইড ফিমেল দু ধরনের হতে পারে,
এটা হলেও সে রেড আইডই হবে। কেন? বিকজ এই হোয়াইট আইডটা রিসেসিভ জিন, একে চাপা দিয়ে সেই ফিমেলটা লাল রঙের চোখই হবে। এটাতে হলেও রেড আইড ফিমেলই হবে বিকজ এখানে হোয়াইট আইড জিনই নেই। তো কিন্তু এটা তো হেট্রোজাইগাস রেড আইড ফিমেল, এটা হোমোজাইগাস। কেন? দুটো জিনই, দুটো অ্যালিলই একই ধরনের। তাহলে হোমোজাইগাস রেড আইড ফিমেলের জিন কেমন হবে? এক্স এক্স, নো প্রবলেম। হোয়াইট আইড মেল কেমন হবে? এক ধরনেরই হতে পারে। মেল তো দু ধরনেরই হতে পারে, এক হচ্ছে রেড আইড যার মধ্যে হোয়াইটের জিনটাই নেই, আর একটা হচ্ছে হোয়াইট আইড তখনই হবে যখন শুধুমাত্র এক্সের সাথে। কোনোদিন ওয়াইয়ের সাথে তুই লাগিয়ে দিতে পারবি না, বারবার বলছি, বিকজ এইটা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এই যে হোয়াইট আইড জিনটা, এটা সেক্স ক্রোমোজোমের সাথে লিঙ্ক করে আছে। কোন সেক্স ক্রোমোজোম? এক্সের সাথে। ওয়াইয়ের সাথে তুই লিখতেই পারবি না। তাহলে হোয়াইট আইড মেল কেমন হবে? এরকম হবে। ঠিক আছে, আমি যদি এদের পুনেট স্কোয়ার আঁকি, ফিমেল হচ্ছে এক্স এক্স, মেল হচ্ছে এক্স ডাব্লু ওয়াই। যখন পুনেট স্কোয়ার আঁকি তখন এই গ্যামেটগুলো কী হয়ে যায়? আলাদা আলাদা হয়ে যায়। এটাকেই তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলে। গ্যামেটগুলো এরকম আলাদা আলাদা হয়ে যাচ্ছে বলে তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলে। গ্যামেটগুলো নিজের ইচ্ছা মতো এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সেটাকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলা হচ্ছে। যাই হোক, তো এইটা কি হবে? এক্স এক্স ডাব্লু। এটা কি হবে? এক্স এক্স ডাব্লু। এটা কি হবে? এক্স ওয়াই। এটা কি হবে? এক্স ওয়াই। কি দেখছিস? দুখানা এক্স এক্স ডাব্লু। প্রথমত এক্স এক্স মানে এরা দুজনে কি? ফিমেলস। কীরকম ফিমেল? হোয়াইট আইড ফিমেল না। হোয়াইট আই তখন হবে যখন দুটোতেই হোয়াইট আইয়ের জিন থাকবে, বিকজ হোয়াইট আই রিসেসিভ ক্যারেক্টার। এখানে এক্স আছে ডমিনেন্ট ক্যারেক্টার, ওকে চাপা দেওয়ার জন্য। তাই দুজনেই কি হবে? রেড আইড ফিমেল। এখানে হোয়াইট আইয়ের জিন আছে, ছেলেগুলোর মধ্যে হোয়াইট আইয়ের জিন আছে, এর মধ্যে বা এর মধ্যে নেই। দুজনেই হবে রেড আইড মেল। তাহলে এটা দুজনেই হবে রেড আইড ফিমেল, এরা দুজনেই হবে রেড আইড মেল। ঠিক আছে, তারপরে এটা তো F1 জেনারেশন, এটা প্যারেন্টাল জেনারেশন ছিল, এটা F1 জেনারেশন। F1 জেনারেশনের একটা ফিমেল আর একটা মেলকে নিয়ে ক্রস করিয়েছিল। এটাকে কি বলা হয়? সেলফ পলিনেশন। সরি, পলিনেশন নয়, এটা ইনসেক্ট পলিনেশন, তার মানে ব্রিডিং, সেলফ ব্রিডিং, সেলফ ক্রস। কার সাথে? F1-এরই একটা মেল নিয়েছে, F1-এর একটা ফিমেল নিয়েছে, ক্রস করিয়েছে। করে দেখা যাক। বই ফই দেখে লাভ কি, আমি নিজে করে দেখে নেব। তাহলে F2-তে কাদের মধ্যে ক্রস করাবো? একটা রেড আইড ফিমেল নেব। কীরকম দেখতে রেড আইড ফিমেলটা? হেটেরোজাইগাস, ঠিক কি না? হোমোজাইগাস হলে কি হতো? ডাব্লু ডাব্লু হয়ে যেত। ডাব্লু ডাব্লু, সরি, রেড আইড যদি হোমোজাইগাস হতো, রেড আইড যদি হোমোজাইগাস হতো তাহলে এরকম দেখতে হতো। কোনো হোয়াইট আইয়ের অ্যালিলই থাকতো না, দুটোই পুরো ক্লিন এক্স হতো। কিন্তু এটা এক্স এক্স ডাব্লু বেরিয়েছে, যে কোনো একটা ফিমেলকে ওঠালাম, তার সাথে ক্রস করাবো একটা রেড আইড মেল, এক্স ওয়াই। ক্রস করে দেখা যাক, পুনেট স্কোয়ার এঁকে দেখা যাক। ফিমেল লিখলাম, মেল লিখলাম, কি হবে? একটা এক্স এক্স, একটা এক্স এক্স ডাব্লু, একটা এক্স ওয়াই, আর একটা এক্স ডাব্লু ওয়াই। চারটে চার রকমের হয়েছে, দেখ, চারটে চার রকমের। নাম্বার ওয়ানটা একটা হোয়াইট আই আছে, এর মধ্যে জিন নেই। হোমোজাইগাস রেড আইড, কি ফিমেল তো, ওয়াই তো নেই এর মধ্যে, ফিমেল। নাম্বার টু, ফিমেল প্রথমত। রেড আইড কি হোয়াইট আইড? রেড আইড, বিকজ একটা ডাব্লু থেকে কোনো লাভ নেই, রিসেসিভ জিন। তাহলে এও রেড আইড, কিন্তু এ কি? হেটেরোজাইগাস। দুটো আলাদা অ্যালিল মানে হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস রেড আইড ফিমেল। নাম্বার থ্রি, কোনো হোয়াইট আইয়ের জিন আছে? না। তাহলে রেড আইড মেল। ফোর্থটা, হোয়াইট আইয়ের জিন আছে, আর একে চাপা দেওয়ার কেউ নেই, বিকজ ওয়াইয়ের মধ্যে তো জিনটাই নেই, তো ওয়াই তোকে চাপা দিতে পারছে না। হোয়াইট আইড মেল। প্রত্যেকটা 25% আলাদা আলাদা পেলি। এখান থেকেই দেখা গেছে, এখান থেকেই প্রুভ হয়েছিল যে
হোয়াইট আইয়ের জিনটা, এটা কিন্তু আগে, এটা যে আমি প্রথমেই তোকে বলতে বলতে যাচ্ছি যে হোয়াইট আইয়ের জিনটা রিসেসিভ, হোয়াইট আইয়ের জিনটা সেক্স লিঙ্কড, হোয়াইট আইয়ের জিনটা ওয়াইতে থাকেই না, শুধুমাত্র এক্সের ওপর থাকে, এটা কিন্তু মর্গান আগে জানতো না এক্সপেরিমেন্ট করার আগে। এক্সপেরিমেন্টটা করে নিয়েছে, করে নেওয়ার পর যখন এরকম রেজাল্ট দেখলো তখন মর্গান বুঝতে পারলো আচ্ছা তাহলে হোয়াইট সাদা চোখের যে জিনটা সেটা শুধুমাত্র এক্সের সাথেই লেগে থাকে, ওয়াইতে থাকেই না সেই জিনটা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রস টু। ক্রস টুটা আমার মনে হয় বোঝানোর দরকার নেই, ক্রস টু আর ক্রস থ্রিটা নিজে করে দেখবি তো। ঠিক এইভাবে ক্রস টুটাতে দেখ প্যারেন্টের নাম বলে দিয়েছে, রেড আইড ফিমেল আর হোয়াইট আইড মেল। ক্রসটা করে দেখবি F2 অবধি, অনেক ক্রস করে দেখালাম গোটা জেনেটিক্স পড়াতে পড়াতে, সেই পি প্ল্যান্ট থেকে শুরু করে। এই দুটো ক্রস নেওয়ার চেষ্টা করে দেখবি, বুঝে যাবি। এখান থেকেই বোঝা গেছে। দেখ কনক্লুশনগুলো লেখা আছে, ক্রিস ক্রস ইনহেরিটেন্সের আন্ডারে কনক্লুশনগুলো লেখা আছে। ফ্রম অল দ্য থ্রি ক্রসেস ইট ইজ এভিডেন্ট দ্যাট জিন ফর দ্য আই কালার ইজ লোকেটেড অন দ্য এক্স ক্রোমোজোম। তাহলে এই সব ক্রসগুলো করার পর কনক্লুশনে বোঝা গেছিল যে আই কালারের জিনটা এক্স ক্রোমোজোমে বসেছিল। আর মেল ট্রান্সমিটস ইটস এক্স ক্রোমোজোম টু হিজ ডটার্স অ্যান্ড ফিমেল ট্রান্সমিটস ইটস এক্স ক্রোমোজোম টু বোথ সানস অ্যান্ড ডটার। তাই তো মেলের মধ্যে যে এক্স ক্রোমোজোমটা আছে, মেলের মধ্যে যে এক্স ক্রোমোজোমটা আছে সেটা শুধু কাদের মধ্যে যাচ্ছে, ডটারের মধ্যে যাচ্ছে। আর ফিমেলের মধ্যে এক্স ক্রোমোজোমটা সানের কাছেও যাচ্ছে, ডটারের কাছেও যাচ্ছে। এটা ছিল ফিমেল। ফিমেলের মধ্যে এই এক্স ক্রোমোজোমটা দেখ সানের মধ্যে চলে গেছে, এই এক্স ক্রোমোজোমটা দেখ ডটারের মধ্যে গেছে। কিন্তু মেলের মধ্যে এক্স ক্রোমোজোমটা, এই যে এক্স ক্রোমোজোমটা শুধুমাত্র ডটারের কাছে গেছে, সানের কাছে যায়নি। সান এখানে কারা দে, এই যে সান, এই দুটো হচ্ছে সান। তো এই সানের যেই এক্সটা আছে আর এই এক্সটা আছে কোথা থেকে এসেছে একবার দেখ তো। এই দুটো সানের মধ্যে, এই দুটো সান তো এক্স ওয়াই, এই দুটো সানের মধ্যে এক্স ক্রোমোজোম আছে, তো এই এক্সটা কোথা থেকে এসেছে, এই দুটো থেকে। হোয়াট ইজ দিস, এটা কার থেকে এসেছে, মায়ের থেকে না বাবার থেকে? এই দুটো তো ফিমেল, তাহলে এটা মায়ের থেকে এসেছে। এই ছেলেটাকে দেখ, এই সানটাকে দেখ, এই এক্স ক্রোমোজোমটা কোথা থেকে এসেছে, মায়ের থেকে এসেছে। কেন অলওয়েজ মায়ের থেকেই আসে? বিকজ বাবার থেকে ওদেরকে কি নিতে হবে, ওয়াই ক্রোমোজোম নিতে হবে, সেটা তো মা দিতে পারবে না, মা তো আর ওয়াই ক্রোমোজোম দিতে পারবে না। ছেলেদেরকে তো বাবার থেকে ওয়াই ক্রোমোজোম নিতে হবে, আর বাবার থেকে যদি ওয়াই ক্রোমোজোম নিতে হয় ওদেরকে এক্স ক্রোমোজোমটা তো মায়ের থেকেই নিতে হবে। তাহলে বাবারা, এই যে বাবারা নিজেদের এক্স ক্রোমোজোম শুধুমাত্র ডটারকে দেয় আর ওয়াই ক্রোমোজোম ছেলেদেরকে দেয়। কিন্তু মায়েরা নিজেদের এক্স ক্রোমোজোম ছেলেদেরকেও দেয়, মেয়েদেরকেও দেয়। সেকেন্ড পয়েন্টে যে বইতে লেখা আছে তুই পুনেট স্কার্টটা ভালোভাবে অবজার্ভ করলেই পেয়ে যাবি। জাস্ট একটু বসে ঠান্ডা মাথায় ভাবতে হবে আর পুনেট স্কার্টটা দেখতে হবে। ঠিক আছে? সিগনিফিকেন্স অফ ক্রিস ক্রস ইনহেরিটেন্স নেই, জাস্ট পড়ে নিস। নেক্সট পাতায় চলে হয় 222 ক্যারেক্টারিস্টিক্স অফ সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, পড়ে নিবি, বুঝে যাবি। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স যেটা আমি ড্রসোফিলাতে পড়ালাম, যদি বুঝে থাকিস তাহলে ক্যারেক্টারিস্টিক্সটা বুঝে যাবি। এইগুলো আর রিড করে আমার লাভ নেই। ঠিক আছে? নেক্সট টেবিল 5.11 দেখ ডিফারেন্সেস বিটুইন অটোসোমাল অ্যান্ড সেক্স লিঙ্ক জিন্স, ইম্পর্টেন্ট, মুখস্থ করবি, ডিফারেন্স মুখস্থ করবি। ওকে, আচ্ছা তাহলে চলে আসছি সেক্স লিমিটেড ক্যারেক্টারও পড়বি, সেক্স ইনফ্লুয়েন্সড ক্যারেক্টারও পড়বি। সেক্স লিমিটেড ক্যারেক্টার আছে পেজ 222 লাস্টে। এই সেক্স লিমিটেড ক্যারেক্টার দুটোর মধ্যেই থাকে, ছেলেদের মধ্যে থাকে, মেয়েদের মধ্যেই থাকে, কিন্তু একজনের মধ্যে এক্সপ্রেসড হয়। ঠিক আছে? মিল্ক প্রডিউসিং জিনগুলো অ্যাকচুয়ালি ছেলেদের মধ্যেও আছে, মেয়েদের মধ্যেও আছে। মামারি গ্ল্যান্ডস ছেলেদের মধ্যে আছে, মেয়েদের মধ্যেও আছে, কিন্তু শুধুমাত্র ফিমেলের মধ্যে এক্সপ্রেস করে, তো সেটা হচ্ছে সেক্স লিমিটেড ক্যারেক্টার। পেজ 223 ওপরে দেখ সেক্স ইনফ্লুয়েন্সড ক্যারেক্টার। সেক্স ইনফ্লুয়েন্স ক্যারেক্টার মানে কিছু কিছু হরমোন তৈরি হয় আমাদের বডিতে, যেমন ছেলেদের বডিতে টেস্টোস্টেরন, আর মেয়েদের বডিতে কি, মেয়েদের বডিতে তোর ইস্ট্রোজেন। তো এগুলো হচ্ছে কি সেক্স ইনফ্লুয়েন্সড ক্যারেক্টার। এই হরমোনের জন্য আমাদের বডিতে অনেক হরমোনাল চেঞ্জেস আসে। সেই চেঞ্জেসগুলো কিসের জন্য? এইগুলোর জন্য। ঠিক আছে? আচ্ছা, এগুলো সেক্স ইনফ্লুয়েন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেরিয়েশনটা বিশাল বড় টপিক, নেক্সট টপিকে চলে আসবো। ভেরিয়েশনস কী করে হয়?
ক্রসিং ওভারে বলেছিলাম কম্বিনেশন রিকম্বিনেশন হওয়ার জন্য ভেরিয়েশন হয়, ঠিক আছে। রিকম্বিনেশন যে হয় হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, এই ধর দুটো হোমোলোগাস ক্রোমোজোম, এই দুটো যে এক্সচেঞ্জ করে যায়, এক্সচেঞ্জ করে যাওয়ার জন্য একটা ডিফারেন্ট কম্বিনেশন ক্রিয়েট হয় বা একটা ডিফারেন্ট ডিজাইন ক্রিয়েট হয় ক্রোমোজোমের মধ্যে, যার জন্য ভেরিয়েশন হয়। এই ভেরিয়েশনের জন্যই এই ভেরিয়েশনের জন্যই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল হচ্ছে ডিফারেন্ট হয়। কারোর মধ্যে তুই কোনো সিমিলারিটি দেখবি না। প্যারেন্টসের সেম অফস্প্রিং, অনেকগুলো অফস্প্রিং হলেও সেই সিবলিংগুলো একে অপরের থেকে ডিফারেন্ট হয়, ঠিক আছে। এটাই নেচারের রুল। এইভাবেই ভেরিয়েশন হওয়ার জন্য আমাদের মধ্যে ইভলিউশনও হচ্ছে। তুই যদি আইডেন্টিক্যাল টুইনকেও বসাস পাশাপাশি, তাদের মধ্যেও তুই না কিছু ডিফারেন্স দেখবি, ঠিক আছে। তো ভেরিয়েশন প্রথমত টাইপস কী কী? ভেরিয়েশনের দুটো টাইপ আছে। দুটো টাইপ কি? নন হেরিটেবল, মানে যেটা তুই বাবা মায়ের থেকে ইনহেরিট করিস নি, যেটা ক্রোমোজোম দিয়ে আসেনি, মানে হ্যাঁ ক্রোমোজোম দিয়ে এসেছে, যেটা সেক্স ক্রোমোজোম দিয়ে আসেনি, যেগুলো সোম্যাটিক সেল দিয়ে এসেছে। সোম্যাটিক সেল দিয়ে এসেছে বাট মানে কি বলবো, ইনহেরিট করিনি আমরা ইনহেরিট করিনি, সেটা বাবা মায়ের থেকে সেটা ইনহেরিট করিনি, নামেই আছে দেখ নন হেরিটেবল। নন হেরিটেবল মানে আমি ইনহেরিট করেছি কি? ইনহেরিট করিনি। আমাদের মধ্যে হয়তো কিছু চেঞ্জ এসেছে, ইন্ডিভিজুয়ালের মধ্যে কিছু চেঞ্জ এসেছে, বাট সেটা ইনহেরিট করিনি, না আমার বাবা মায়ের থেকে ইনহেরিট করেছি, না আমি সেটা আমার অফস্প্রিংয়ের মধ্যে ইনহেরিট পাঠাবো, ট্রান্সমিট করব। বুঝেছিস? আমি এখন যদি কোনোভাবে আমার হয়তো আমি এক ধরনের হেয়ার টেক্সচার নিয়ে জন্মেছি, আমার হেয়ার কার্লি হয়ে জন্মেছি আমি। এবার আমি পাহাড়ি এলাকায় দেখেছিস, পাহাড়ি এলাকায় কেমন সব কটার মেয়ে চুল কীরকম স্ট্রেট হয়, একদম পোকার স্ট্রেট হয়, বিকজ ওখানের একটা ময়েশ্চার এয়ার, একটা এমনই একটা এয়ার ওখানে পাহাড়ি যে হাওয়াটা, যার জন্য ওরকম চুল স্ট্রেট হয়ে যায়। আমার একটা বন্ধু ছিল যে স্কুলে, সে এখানে কলকাতারই মেয়ে, সে চুল তার কার্লি ছিল, কিন্তু সে 3-4 বছর মনে হয় ওই দার্জিলিংয়ে ওখানে ডাউহিল বলে একটা হোস্টেল আছে, সেই হোস্টেলে থেকে পড়াশোনা করেছিল। ওখানে আসার পর থেকে তার চুলটা পুরো স্ট্রেট হয়ে গেছিলো, হয়তো পরে সেটা চেঞ্জ হয়ে গেছিলো বা চুলটা স্ট্রেট হয়ে গেছিলো। এবার আমি যদি জন্মাবার পর কার্লি হেয়ার নিয়ে জন্মাই, দেন আমি গোটা লাইফ আমি পাহাড়ি এলাকায় থেকে আমার চুলটা যদি স্ট্রেট হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি সেই স্ট্রেট হেয়ারটা আমি বাবা মায়ের থেকে ইনহেরিট করিনি। আমার যে বাচ্চা কাচ্চা হবে, আমি কি আমার স্ট্রেট হেয়ারটা ওদের মধ্যে পাঠাতে পারবো না, বিকজ আমার স্ট্রেট হেয়ারটা হয়েছে কি করে? এনভায়রনমেন্টের জন্য। সেটা আমি ইনহেরিট না করতে পেরেছি, না আমি পাঠাতে পারবো। এইগুলোকে বলা হয় নন হেরিটেবল আর সোম্যাটিক ভেরিয়েশন। সোম্যাটিক সেলে যে চেঞ্জগুলো হয়, ঠিক আছে। হেরিটেবল বা জেনেটিক ভেরিয়েশন মানে যেগুলো আমি বাবা মায়ের থেকে পেয়েছি, ডিএনএ দিয়ে পেয়েছি, জিন দিয়ে পেয়েছি, আর আমি আমার ছেলে মেয়েদের মধ্যেও সেটা পাঠিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমি যেটা পড়ে দেখছি, একটু দেখে রিড করে দেখছি। Types of variations are variously classified. Number 1, non-heritable or somatic variations or somatogenic variations. These variations occur in the somatic cells of individuals due to the influence of environment. These are acquired by the individual during its lifetime and are lost with its death. Therefore, somatic variations are called acquired variations. They are not transmitted to the offspring, hence are also called non-heritable variations. Somatogenic variations arise due to environmental changes, use or disuse of an organ or a structure. ধর একটা তুই অর্গান অনেক দিন ধরে ইউজ করিসনি মানে একদম ইউজ করিসনি, মানে তুই জন্মের পর থেকে তুই তোর বাঁ হাতটা ইউজ করলি না ফর হোয়াট এভার রিজন, বা তোর বাঁ হাতটা কেটে গেল ফর হোয়াট এভার রিজন, সেটা কি ইনহেরিট করবো? মানে সেটা কি আমার ছেলেমেয়ের মধ্যেও পাস অন হবে? তোর ছেলেমেয়ের মধ্যেও কি একটা বাঁ হাতটা ও ইউজ করতে পারবে না? অফকোর্স না। এটা এনভায়রনমেন্টের জন্য যে চেঞ্জগুলো এসেছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হেরিটেবল অর জেনেটিক ভেরিয়েশনস অর জার্মিনাল ভেরিয়েশনস। জার্মিনাল ভেরিয়েশনস কেন? যেগুলো জার্মিনাল সেল দিয়ে পাস অন হয়। জার্মিনাল সেল কি? গ্যামেটস যেখানে প্রডিউস হয় সেগুলো জার্মিনাল সেল। Heritable variations are those that are passed on to the offspring. These arise due to changes in the genetic material, genes of DNA of germ plasm or gametes. Therefore, these variations are called genetic variations or germinal variations. Only these variations have evolutionary significance. Hemophilia, colorblindness, blood groups, baldness, and intelligence are examples of heritable variations. Heritable variations continuous হতে পারে, discontinuous হতে পারে, এটা দরকার নেই। কজেস অফ কন্টিনিউয়াস ভেরিয়েশনস দরকার নেই, সিলেবাসে নেই।
নেক্সট পেজে চলে কজেস অফ ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনসটা আছে, কজেস অফ ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনটা আছে। তাহলে পেজ নাম্বার 223 এর শেষের দিকটা নেই, কজেস অফ কন্টিনিউয়াস ভেরিয়েশনটা কেটে দে, 224 চলে আয়, পুরো পেজটাই আছে সিলেবাসে। আচ্ছা, ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন মানে হচ্ছে যেগুলো কন্টিনিউয়াস না, যেগুলো চেঞ্জ হতে পারে পরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন 3 ধরনের হয়। লেটস স্টাডি ওয়ান বাই ওয়ান। প্রথমেরটা হচ্ছে জিন মিউটেশন। ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনের মধ্যে দেখ প্রথমেরটা কি আছে, জিন মিউটেশন। স্ট্রাকচার অফ জিনে চেঞ্জ হওয়া হচ্ছে জিন মিউটেশন, ঠিক আছে। জিন মিউটেশন মানে স্ট্রাকচার অফ জিনে চেঞ্জ হওয়া। স্ট্রাকচার অফ জিনে চেঞ্জ হওয়া। জিন কি আমি বলেছিলাম বারবার, বায়োটেকনোলজিতে বলেছিলাম মনে আছে, কিছু নিউক্লিওটাইড বেস আমি যদি পাশাপাশি রাখি সেটাকে জিন বলা হয়। তো ধর আমি একটা জিনের কথা বলছি, GATCCT, এটা একটা জিন। ধর ইট কোডস ফর আ পার্টিকুলার প্রোটিন, ঠিক আছে। কোনোভাবে একটা নিউক্লিওটাইড চেঞ্জ হয়ে গেল, বাকি সব নিউক্লিওটাইড ঠিক আছে, একটা নিউক্লিওটাইড চেঞ্জ হয়ে গেল, এটাকে বলা হবে মিউটেশন, জিন মিউটেশন বলা হবে, ঠিক আছে। নিউক্লিওটাইডের যদি অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যায় এটাকে জিন মিউটেশন বলা হয়। যেহেতু এটা জিনের মধ্যে, জিনের মাঝখানে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় ইন্ট্রাজেনিক মিউটেশন। জিনের মাঝখানে চেঞ্জ হচ্ছে, এটাকে ইন্ট্রাজেনিক মিউটেশন বলা হবে, ঠিক আছে। এগুলো খুব সাডেন চেঞ্জ হয়, ডিএনএ স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যায়। স্ট্রাকচারে চেঞ্জ হয়ে গেলে যে ইনফরমেশনটাও দিতে চাইছে, এই জিনটা কী করতে চেয়েছে, প্রোটিনটা বানাতে চেয়েছিল, সেটা হবে না। আর একটা ইম্পর্টেন্ট প্রোটিন যদি একটা অর্গানিজমে না হয়, বিশাল বড় প্রবলেম হতে পারে, ঠিক আছে। যেমন সেই এডিএ ডিজিজটা পড়েছিলি, দেখেছিলি না, যে একটা পার্টিকুলার এনজাইম সিক্রিট হচ্ছে না বলে তার গোটা ইমিউন সিস্টেমটা গড়বড় হয়ে গেছিলো, সে মরেও যেতে পারে, ওকে। তো প্রচুর কনসিকুয়েন্স হতে পারে। তো সেটাই বলা আছে, চেঞ্জেস ইন দ্য স্ট্রাকচার অফ জিনস, জিন মিউটেশনটা পড়ে দেখ। আমি আর এখানটা রিড করছি না, নিজেরা পড়ে দেখ, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ফর এক্সাম্পল, চেঞ্জ অফ আ সিঙ্গল নাইট্রোজেনাস বেস ইন দ্য জিন দ্যাট কোডস ফর বিটা চেন অফ হিমোগ্লোবিন কজেস সিকল সেল অ্যানিমিয়া। তো বলেছি যে একটা পার্টিকুলার ধরছি, সিকল সেল অ্যানিমিয়া নিয়ে পরে পড়বি ডিটেলসে। তো এখানে বলা আছে সিকল সেল অ্যানিমিয়া মানে রেড ব্লাড সেল, হিমোগ্লোবিন, রেড ব্লাড সেলে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের জন্য কোনো একটা কোড, কোনো একটা জিন কোড করে। হিমোগ্লোবিনের দুখানা চেন আছে, তো বিটা চেন অফ হিমোগ্লোবিন যে আছে, বিটা চেন অফ হিমোগ্লোবিন যে আছে, এটার জন্য নিশ্চয়ই কোনো জিন কোড করছে। এই বিটা চেনটাকে ফাংশন করানোর জন্য কোনো জিন কোড করছে। এই জিনটার মধ্যে একটা পার্টিকুলার নাইট্রোজেন বেস এরকম চেঞ্জ হয়ে যায়, যেরকম এখানে একটা পার্টিকুলার নাইট্রোজেন বেস চেঞ্জ হয়ে গেছে, এখানে এই জিনটার মধ্যেও একটা পার্টিকুলার নাইট্রোজেন বেস চেঞ্জ হয়ে যায়, যার জন্য এই বিটা চেন অফ হিমোগ্লোবিনটা ম্যাল ফাংশন করতে থাকে, যার জন্য সিকেল সেল অ্যানিমিয়া হয়, ঠিক আছে। মিউটন কি, মিউটন হচ্ছে একটা ছোট্ট একটা পার্ট অফ আ জিন দ্যাট ক্যান মিউটেট, একটা ছোট্ট পার্ট অফ আ জিন দ্যাট ক্যান মিউটেট অর দ্যাট ক্যান চেঞ্জ, এটাকে মিউটন বলা হয়। তো এটাকে কি বলা হবে, এইটা এখানে কি, এটা হচ্ছে এখানে একটা মিউটন। এই কারণ কেন এটাকে মিউটন বলবি, বিকজ এই মিউটেশন আন্ডারগো করে চেঞ্জ হয়ে গেছে। অনেক বেশি মিউটেন্স হতে পারে, যদি অনেকগুলো মিউটেশন হয়ে যায়, যদি এখানেও চেঞ্জ হয়ে গেল, যদি এখানেও মিউটেশন হয়, তাহলে এটা আর একটা মিউটন। তাহলে একটা জিনে অনেক কটা মিউটন হতে পারে যদি মিউটেশন অনেকবার হয়, ওকে। তো এটা হলো জিন মিউটেশন, কিন্তু জিন মিউটেশন অনেক ধরনের হয়, জিন মিউটেশন অনেক ধরনের হয়। প্রথমত দু ধরনের যে জিন মিউটেশন হয়, ফার্স্ট ইজ ফ্রেম শিফট মিউটেশন। ঠিক আছে, এই জিনিসটাকে বোঝ, কোডন কাকে বলে। আগে কোডন জিনিসটা বুঝতে হবে, হোয়াট ইজ আ কোডন। কোডন জেনারেলি তিনটে বেসকে পাশাপাশি রাখলে সেটাকে কোডন বলে, ঠিক আছে। আর এই কোডন কিছু না কিছুর জন্য কোড করে, ওই জন্যই কোডন নাম। সে কোনো প্রোটিন হোক, কোনো এনজাইম হোক, কিছু হোক, কোড করে। এতদিন কোড করা মানে তো বুঝেছি, সেটার জন্য রেসপন্সিবল, কোড করে। তো ধর ATG একটা কোডন, স্টার্ট কোডন বলা হয়, বিকজ এটা যেখানেই থাকবে সেখানেই রেপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তার মানে এ কি কোড করছে, ডিএনএ রেপ্লিকেশন।
এরকম কোডন হয়। যদি এটিজি এর জায়গায় এটিসি লিখে দিস, ওটা কিন্তু আর কোনো কাজ করবে না। তো এই তিনটে পরপরই থাকতে হবে, তবে একটা কোডন কাজ করবে। ওকে, নাও ধর আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এক এক সময়, যে why did the cat kill the rat? ঠিক আছে, দেখ সব তিনটে। ধর এইটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন, সবকটা একটা একটা কোডন, আর সবকটা কি করছে, একটা একটা কোনো না কোনো এনজাইম বা কোনো না কোনো প্রোটিনের জন্য কোড করছে। এবার আমি দু ধরনের মিউটেশন এখানে করাতে পারি। এক হচ্ছে ডিলিট করাতে পারি, আর এক হচ্ছে ইনসার্ট করাতে পারি। ধর আমি এখান থেকে ডিটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিটাকে ডিলিট করে দিলাম। এবার হাউ উইল ইউ রিড দ্য কোডনস? সিকোয়েন্স কিন্তু বুঝবে না যে একজন ডিলিট হয়ে গেছে, এইগুলোকে এরকমই রেখে দাও, ও বুঝবে না। ও কোডন সেলটা রিড কী করে করবে? কোডনগুলো এভাবে রিড করতে থাকবে, WHY এটা ঠিক থাকবে, এইভাবে রিড করবে। এরপর থেকে রিড করতে শুরু করে দেবে। এটা তুই ডিলিট করে দিয়েছিস তো, এই তিনটে রিড করলো, এই তিনটে রিড করলো। এবার এটিকে একটা কোডন বানিয়ে দিল, ILL একটা কোডন বানিয়ে দিল, ঠিক আছে, এরকম করে করতে থাকবে। বুঝতে পারছিস কতগুলো কোডন? এই কোডনগুলোর কোনো মানে দাঁড়ালো? এই কোডনটা একটা পার্টিকুলার এনজাইমের জন্য রেসপন্সিবল ছিল, এই কোডনটা একটা পার্টিকুলার এনজাইমের জন্য রেসপন্সিবল ছিল। যেই কোডনগুলো এরকম হয়ে গেলো, কোনো মানে দাঁড়াচ্ছে? কোনো মানে দাঁড়াচ্ছে না। তাহলে কতগুলো এনজাইম বা কতগুলো প্রোটিন আমাদের বডিতে অ্যাফেক্ট হয়ে গেল। সিমিলারলি আমি যদি ডিলিট না করে আমি এখানে একটা অন্য কিছু লেটার ইনসার্ট করে দিতাম, তাহলে কোডনগুলো কীভাবে রিড হতো? এইটা রিড হতো, DID রিড হতো, YTH রিড হতো, TH রিড না হয় YTH রিড হতো, CAT রিড না হয় ECA রিড হতো, এবার TKI রিড হতো। এখানেও কতগুলো কোডন নষ্ট হয়ে যাচ্ছে, আর এই কোডনগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য সব আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে, কতগুলো প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছে। আই হোপ আই এম ক্লিয়ার। তো দেখ, কজেস অ্যান্ড টাইপ অফ জিন মিউটেশনের মধ্যে ফার্স্ট পয়েন্টটা দেখ, changes in number of nucleotides in a DNA segment or frame shift mutations. These are caused by deletion or addition of one or more nucleotides in a DNA segment. Since genetic code is commaless, কোনো কমা নেই, আমি এখানে গ্যাপ দিয়েছি বলে তাই জেনেটিক কোডে কোনো কমা থাকে না, কিন্তু এই গ্যাপগুলো থাকে না, ঠিক আছে, পরপর লেটারগুলো থাকে। এই লেটার না, সরি এই লেটার না, ATG, এই নাইট্রোজেনাস বেস কত রকমের হয়? ATGC, এইগুলোই পরপর থাকতে লেখা, মানে অ্যাকচুয়ালি ATGCও নেই সেলের মধ্যে, কি আর ATGC আছে? ওগুলোকে নাম দেওয়া হয়েছে স্টাডি করার জন্য। তো এই যে চারটে বেস আছে, ওগুলো পরপর থাকে, ঠিক আছে। Since genetic code is commaless, both addition as well as deletion of nucleotides shift the reading frame. এই যে তুই রিড করছিলি, পুরো রিডিংয়ের ফ্রেমটাকে শিফট করে দিল। Shift the reading frame of codons from the site of change onward. যেখান থেকে চেঞ্জ করেছি সেখান থেকে সব শিফট করে গেল। Therefore, these mutations are known as frame shift mutations. These mutations change the sequence of amino acids in a protein. The change is from the point of deletion or insertion. যেখান থেকে ডিলিট বা ইনসার্ট করেছি সেখান থেকে চেঞ্জটা শুরু হয়ে যায়। The new polypeptide chain may be entirely different from the normal one. যেটা নতুন ক্রিয়েট হবে পুরোপুরি নর্মালের থেকে ডিফারেন্ট হবে, যার জন্য বডিতে খুব ক্ষতি হতে পারে। It may be modified, deleterious or inactive. Deleterious মানে ক্ষতি হতে পারে। For example, human hereditary disease, muscular dystrophy, যেখানে মাসেলসগুলো নষ্ট হয়ে যায়, is caused by frame shift mutation which leads to premature termination of translation of protein dystrophin. এই যে প্রোটিনটা আছে ডিস্ট্রফিন, এই প্রোটিনটা ফরমেশনই বন্ধ হয়ে যায়, ট্রান্সলেশন বন্ধ হয়ে আপনার প্রোটিনের ফরমেশনটাই নষ্ট হয়ে যায়। কেন? নিশ্চয়ই মাঝখানে একটা ফ্রেম শিফট মিউটেশন হয়েছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের জিন মিউটেশন, হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। আর এক ধরনের মিউটেশন হচ্ছে সাবস্টিটিউশন মিউটেশন। সাবস্টিটিউট নাম বুঝতে পারছিস তো? স্কুলে একটা টিচার না ক্লাস নিলে অন্য টিচার এসে ক্লাস করে নেয়, মানে কি? ধর একটা নিউক্লিওটাইড বেস, সেটার জায়গায় অন্য নিউক্লিওটাইড বেস চলে আসে, একটা নিউক্লিওটাইড বেসের জায়গায় অন্য নিউক্লিওটাইড বেস চলে আসে, সেটা হচ্ছে সাবস্টিটিউশন মিউটেশন। এটা আবার দু ধরনের হয়,
ট্রানজিশন। ট্রানজিশন মানে কি? আচ্ছা, ট্রানজিশন বোঝানোর আগে আমাকে অন্য একটা জিনিস বোঝাতে হবে। এই যে এটিজিসি আছে, এই যে এটিজিসি আছে, এই এটিজিসিকে পিউরিন আর পিরিমিডিনে ভাগ করা হয়। কেমিস্ট্রিতেও পড়ে থাকবে, পিউরিনস হয়, পিরিমিডিনস হয়। পিউরিনস এ আর জি কে বলা হয় অ্যাডিনিন, আর গুয়ানিনকে পিউরিন বলা হয়। পিরিমিডিন টি আর সি কে বলা হয়। ট্রানজিশন মানে পিউরিনের জায়গায় পিউরিন আসবে, পিরিমিডিনের জায়গায় পিরিমিডিন আসবে। ধর ধর এরকম একটা নাইট্রোজেনাস বেস অনেক আছে, ধর এ টি টি জি সি এরকম আছে অনেক, ঠিক আছে। মিউটেশন হওয়ার জন্য ধর এই দুটো সেম থাকলো, কিন্তু এর জায়গায় জি চলে আসবে, টি এর জায়গায় সি চলে আসবে, ধর বাকিগুলো সেম থাকলো। মিউটেশনটা কোথায় হয়ে গেল? মিউটেশনটা হয়ে গেল এই পোর্শনটায়, বাকি দেখ সেম আছে। মিউটেশন এখানে হয়ে গেল। এ কি? পিউরিন, এর জায়গায় কি এসেছে? জি, জিও কি? পিউরিন। টি কি? পিরিমিডিন, টি এর জায়গায় কি এসে গেছে? সি, সি কি? পিরিমিডিন। তাহলে পিউরিনের জায়গায় যখন পিউরিন চলে আসে আর পিরিমিডিনের জায়গায় যখন পিরিমিডিন চলে আসে, তখন সেটাকে ট্রানজিশন বলে, ঠিক আছে, তখন সেটাকে ট্রানজিশন বলে। কিন্তু ট্রান্সভার্সন মানে একটা পিউরিনের জায়গায় এর জায়গায় জি না এসে ধর এর জায়গায় টি চলে আসবে, জি এর জায়গায় এ না এসে জি এর জায়গায় ধর সি চলে আসবে, মানে এখানে পিউরিনের জায়গায় পিউরিন থাকছিল। ট্রান্সভার্সন একটা হচ্ছে ট্রানজিশন, নেক্সট হচ্ছে ট্রান্সভার্সন। ট্রান্সভার্সনের জায়গায় পিউরিনের জায়গায় পিরিমিডিন আসে, পিরিমিডিনের জায়গায় পিউরিন যায়, দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে পড়ে দেখ সেকেন্ড পয়েন্টটা, রিপ্লেসমেন্ট অফ আ বেস পেয়ার ইন আ ডিএনএ সেগমেন্ট অর সিস্ট্রন or substitution mutation. These are called either by transition or transversion. Transition কি? In transition, a purine is replaced by another purine and a pyrimidine is replaced by another pyrimidine. That is, AT is replaced by GC. কাকে পিউরিন বলে, কাকে পিরিমিডিন বলে, যদি কনফিউজ হয়ে যাবি মনে হয় বইতে লিখে নে। এই দুটো হচ্ছে পিউরিন, এই দুটো হচ্ছে পিরিমিডিন। Transversion. In transversion, a purine is replaced by a pyrimidine or a pyrimidine is replaced by a purine. That is, CG is replaced by GC or AT is replaced by TA. The substitution mutation alters a single codon. Of course, একটা কোডনই তো প্রবলেম করলো। ধর এটা একটা কোডন ছিল, কোডন মানে কি? তিনটে বেসকে নিয়ে একটা কোডন হয়। ধর এটা একটা কোডন ছিল, তাহলে নর্মাল কোডনটা কি ছিল? এ টি জি। নর্মাল কোডনটা কি ছিল? এটিজি। মিউটেশন হয়ে যাওয়ার পর সেটা কি হয়ে গেল? জিসিজি। এ যে প্রোটিনটার জন্য কোড করছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আশেপাশে কি কোনো কোডনে চেঞ্জ হবে? আশেপাশে কোনো কোডনে চেঞ্জ হবে না, তো সেটাই বলা আছে। Substitution mutants alters a single codon which replaces a single amino acid in a polypeptide chain. Even this could change the nature of the protein and character associated with it. Obviously, একটা অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হওয়া মানে গোটা প্রোটিন চেঞ্জ হয়ে যাওয়া। একটা প্রোটিন কী দিয়ে বানানো থাকে? অনেক অনেক অ্যামিনো অ্যাসিড দিয়ে, অনেক অনেক অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন ডিজাইন করা থাকে বডিতে। একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড তুই চেঞ্জ করে দে, গোটা প্রোটিনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর ওই গোটা প্রোটিনটা তোর বডিতে যেখানে যেখানে কাজে লাগবে, প্রত্যেকটা ফিজিওলজিক্যাল মেটাবলিজম সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। জিন মিউটেশনস অকারিং ডিউ টু চেঞ্জ ইন আ সিঙ্গেল নিউক্লিওটাইড, যেমন এখানে হলো একটা নিউক্লিওটাইড চেঞ্জ হয়েছে, এটা তো আমি দুটো নিউক্লিওটাইড চেঞ্জ করে ফেলেছি। একটা নিউক্লিওটাইড যদি চেঞ্জ হয় সেটাকে বলা হয় পয়েন্ট মিউটেশন। আমি তো এখানে এক্সাম্পল দেখানোর জন্য এটাকেও চেঞ্জ করেছি, টিটাকেও চেঞ্জ করেছি, কিন্তু ধর শুধু এটা চেঞ্জ হতো, এর জায়গায় যদি শুধু জি চলে আসতো, এটাকে বলা হতো পয়েন্ট মিউটেশন। কিন্তু যদি একটার থেকে বেশি নিউক্লিওটাইডে চেঞ্জ হয়ে থাকে, যেটা আমি করেছি, এর জায়গায় জি লাগিয়েছি, টি এর জায়গায় সি, একটার থেকে বেশি মিউটেশন হয়েছে, একটার থেকে বেশি নিউক্লিওটাইডে, একটার থেকে বেশি নিউক্লিওটাইড বেসের মিউটেশনটা হয়েছে, বলা হবে গ্রস মিউটেশন, ঠিক আছে। তো
তো জিন মিউটেশনস অকারিং ডিউ টু চেঞ্জ ইন আ সিঙ্গেল নিউক্লিওটাইড আর কল পয়েন্ট মিউটেশনস। জিন মিউটেশনস which involve change of more than one nucleotide are called gross mutations. বেশিরভাগ মিউটেশন ডিএনএ রেপ্লিকেশনের সময় হয়। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ কপি হওয়া। ওই যে ডিএনএ বেসগুলো কপি হচ্ছে, ওই কপি হওয়ার সময় উল্টোপাল্টা কপি হয়ে যায়, এটাকেই বলা হয় কপি এরর মিউটেশন। ঠিক আছে।